আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার তাদের জন্য আজকে ইংলিশ রিডিং স্কিলে আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট একটি পোয়েম দেখব আর সেটা হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস লিখেছেন জন মিল্টন। তো তোমাদের ইংলিশ রিডিং স্কিলে একটি কবিতা থাকে। কবিতা থেকে ৮টি প্রশ্ন থাকে। ৮টি ভিন্ন রকমের প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাদের উত্তর করতে হয় ৫টি। তো চলো আজকে আমরা কবিতা সহ সেই ৮টি প্রশ্নের উত্তর দেখব ইংলিশ রিডিং স্কিল পার্ট সি-তে। আর এই কবিতাটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা যারা সেশন হচ্ছে ২০২২ এবং ২৩ যাদের পরীক্ষা হচ্ছে আর কিছুদিন পরেই, তো তাদের জন্য এই কবিতাটা অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে সেই কবিতা। তো এই কবিতাতে যেমন প্রথম প্রশ্নটা কিভাবে থাকে দেখো, যে তোমাদের কিন্তু পার্ট সি-তে ১০ নাম্বার থেকে প্রশ্নটা শুরু হবে দেখে আমরা ১০ নাম্বার থেকেই দিয়েছি। আর অবশ্যই ক্লাসটি একটু ধৈর্য সহকারে দেখবে, যেহেতু আমরা পুরো ৮টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এটা দেখবো অবশ্যই বাংলা অনুবাদ সহ। যেমন প্রথম প্রশ্নটি এভাবে থাকতে পারে যে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম অ্যান্ড হাউ ইজ ইট প্রেজেন্টেড বাই দ্য পোয়েট? মানে কবিতার কেন্দ্রীয় বিষয় কি এবং কবি কিভাবে তা উপস্থাপন করেছেন? তাহলে কবিতার কেন্দ্রীয় বিষয় কি এবং কবি কিভাবে তা উপস্থাপন করেছেন? তো এইটার যে উত্তরটা সেটি হচ্ছে সেন্ট্রাল থিম কি হবে? থিমটা কি? এই কবিতার থিম কি এবং কবি কিভাবে উপস্থাপন করেছেন সেই বিষয়গুলো তোমাকে ইংরেজিতে আলোচনা করতে হবে। ইংলিশ রিডিং স্কিলে তোমাদের এটা কিন্তু ইংরেজিতে লিখতে হবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে প্রতিটা সেন্টেন্সের এরকম বাংলা ব্যবহার করেছি। তাহলে আমরা উত্তরটা এভাবে করতে পারি যে, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ইনার কনফ্লিক্ট ইন দ্য মাইন্ড অফ এ ম্যান। কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে একজন মানুষের মনের অন্তদ্বন্দ্ব। This poem shows the inner conflict of poet who had wished to do his best to serve God by his writings. এই কবিতাটি কবির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে দেখায়, যিনি তার লেখার মাধ্যমে ঈশ্বরের সেবা করার জন্য সর্বোত্তম চেষ্টা করেছিলেন। But he could not complete that because he became blind at the middle of his life. কিন্তু তিনি তা সম্পূর্ণ করতে পারেননি কারণ জীবনের মাঝখানে তিনি অন্ধ হয়ে যান। The poet was a religious man and he firmly believed that God had given him the poetic talent to serve him through writings. কবি একজন ধার্মিক মানুষ ছিলেন এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ঈশ্বর তাকে লেখার মাধ্যমে তার সেবা করার কাব্যিক প্রতিভা দিয়েছেন। When he became totally blind and hence unable to write, he felt a sense of guilt that God will give him severe punishment for his failure to do the duty assigned by his master. যখন সে সম্পূর্ণ অন্ধ হয়ে গেলেন এবং লিখতে অক্ষম হয়ে গেলেন, তখন সে অপরাধবোধ অনুভব করলেন যে তার প্রভুর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য ঈশ্বর তাকে কঠিন শাস্তি দেবেন। Then the poet thought that he was not responsible for his blindness. তখন কবি মনে করলেন তার অন্ধত্বের জন্য তিনি আসলে দায়ী নন। Rather, God was responsible for his sufferings. বরং তার কষ্টের জন্য ঈশ্বরই দায়ী ছিলেন। This sense of guilty created an inner conflict in his mind. এই অপরাধবোধ তার মনে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি করে। তো এই ছিল ১০ নাম্বার, মানে ১০ নাম্বার প্রশ্নের উত্তর। তো
এটার উত্তর এখানে কিন্তু মেইন থিমটা আলোচনা করা হয়েছে। এখানে শুধুমাত্র ২ টা প্যারার মাধ্যমে মেইন থিমটা আলোচনা করা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একটু বেশি করে লিখবে। বেশি করে লিখলে নাম্বারটা একটু বেশি দেবে। তোমরা কিন্তু কখনোই এতটুকু লিখতে যাবে না। অবশ্যই এর থেকে ডাবল লিখতে হবে যেভাবেই হোক। তো এবার আমরা দেখব ১১ নাম্বার। তো তোমাদের এখানে ৮ টি প্রশ্নের অ্যান্সার দেখব কিন্তু কেবল দেখলাম হচ্ছে ১০ নাম্বার। তো এবার হচ্ছে ১১ নাম্বারটা। নাও ডাজ দ্য পোয়েট কনসোল হিমসেলফ অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম? মানে কবিতার শেষে কবি নিজেকে কিভাবে সান্ত্বনা দেন? তো এটার উত্তর আমরা এভাবে দিতে পারি যে ইন দিস পোয়েম উই সি দ্য পোয়েট অ্যাফ্লিক্টেড অ্যান্ড অ্যাগ্রিভড as he had lost his sight at the middle age of his life. এই কবিতায় আমরা কবিকে দুঃখিত এবং ব্যথিত দেখতে পাই কারণ তিনি তার জীবনের মধ্যবয়সে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। He was disappointed very much, losing his sight as he was nearly unable to write. তিনি প্রায় লিখতে অক্ষম হওয়ায় দৃষ্টিশক্তি হারিয়ে তিনি খুবই হতাশ হয়ে পড়েছিলেন। At the end of this poem, he consoles himself with some beautiful logic. এই কবিতার শেষে তিনি কিছু সুন্দর যুক্তি দিয়ে নিজেকে সান্ত্বনা দেন। The poet was a deeply religious man and he believed that the purpose of life was to serve God with the gifts he got from him. কবি একজন গভীরভাবে ধার্মিক মানুষ ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে জীবনের উদ্দেশ্য হচ্ছে তার কাছ থেকে পাওয়া উপহার দিয়ে ঈশ্বরের সেবা করা। He also believed that God had given him poetic talent for writing religious poems as much as possible. তিনি আরো বিশ্বাস করতেন যে ঈশ্বর তাকে যথাসম্ভব ধর্মীয় কবিতা লেখার জন্য কাব্যিক প্রতিভা দিয়েছেন। He was very much inclined to serve God, but he could not nothing as his ability to write was badly threatened. তিনি ঈশ্বরের সেবা করার জন্য খুব আগ্রহী ছিলেন, কিন্তু তিনি কিছুই করতে পারেননি কারণ তার লেখার ক্ষমতা খারাপভাবে হুমকির মুখে পড়েছিল। As he result, his relationship with God became complicated. ফলে ঈশ্বরের সঙ্গে তার যে সম্পর্ক সেটা জটিল হয়ে পড়ে। He could not decide what to do, though he was terribly suffering from mental conflict. ভয়ানক মানসিক দ্বন্দ্বে ভুগলেও কি করবেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না। At last he came to a solution to his problem, thinking himself. অবশেষে তিনি নিজে চিন্তা করে তার সমস্যার সমাধান করলেন। When such fears trouble him, for a moment his soul is disturbed by questioning the justice of God. যখন এই ধরনের ভয় তাকে কষ্ট দেয়, ক্ষণিকের জন্য তার আত্মা ঈশ্বরের ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করে বিরক্ত হয়। But at once the religious conscience quits his soul. কিন্তু তৎক্ষণাৎ ধর্মীয় বিবেক তার আত্মাকে শান্ত করে। He realizes that God does not care for the service of a man, nor does he care if his gifts are used or not. সে বুঝতে পারে যে ঈশ্বর মানুষের সেবার পরোয়া করে না বা তিনি তার উপহার ব্যবহার করা হয় কিনা সে চিন্তাও করেন না। He is the King of kings and he had thousands of angels serving him day and night over earth and sea. তিনি রাজাদের রাজা এবং তার হাজার হাজার ফেরেশতা দিনরাত পৃথিবী ও সমুদ্রে তার সেবা করছিলেন। Service to God consists not only in active work, but also in patient resignation to His will and dispensation. ঈশ্বরের সেবা শুধুমাত্র সক্রিয় কাজের মধ্যে নয়, বরং তার ইচ্ছা ও ব্যবস্থার কাছে ধৈর্য ত্যাগ করার মধ্যেও রয়েছে। তো এই ছিল হচ্ছে তোমাদের ১১ নং প্রশ্নের উত্তর, যে কবি কিভাবে নিজেকে সান্ত্বনা দেন। তো এবার হচ্ছে আমরা দেখব ১২ নং প্রশ্নের উত্তর। যেমন ইভালুয়েট দ্য পোয়েম অ্যাজ এ সনেট, মানে আমরা জানি অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটি হচ্ছে লিখেছেন জন মিল্টন, আর এটা হচ্ছে একটি সনেট।
অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটি হচ্ছে একটি সনেট। তো এখানে বলছে যে একটি সনেট হিসাবে কবিতাটি মূল্যায়ন করো। তো আমাদের মূল্যায়ন করতে হবে। আর যে আর আমরা জানি যে অন হিজ ব্লাইন্ডনেস হচ্ছে একটি পেট্রাকান সনেট, যেহেতু এটা পেট্রাকান সনেটের রাইম স্কিম টা ধারণ করে। তো এটার অ্যান্সার আমরা দেখি, দিস পোয়েম ইজ এ পেট্রাকান সনেট, মানে এই কবিতাটি হচ্ছে একটি পেট্রাকান সনেট। Sonnet is a kind of popular lyric poem composed of 14 lines. সনেট হচ্ছে 14 লাইনের এক ধরনের জনপ্রিয় গীতি কবিতা। The lines are usually of iambic pentameters. রেখাগুলো সাধারণত iambic pentameter-এর হয়। It means the line of 5 meters of 2 syllables is having the first syllable unstressed and the second syllable stressed. মানে এর অর্থ হচ্ছে দুটি সিলেবলের ৫ মিটারের লাইন যার প্রতিটিতে প্রথম সিলেবলটি হবে হচ্ছে চাপবিহীন, প্রথম সিলেবলটি হবে আনস্ট্রেসড এবং পরের সিলেবলটি হবে হচ্ছে স্ট্রেসড। দ্য পেট্রাকান সনেট ইজ ডিভাইডেড ইনটু অক্টেভ অ্যান্ড সিস্টেট। পেট্রাকান সনেট অষ্টক এবং সিস্টেটে হচ্ছে বিভক্ত। Octave consists of 8 lines rhyming ABBA ABBA, while sestet consists of 6 lines rhyming CDE CDE or EDED ED. অক্টেভে হচ্ছে ৮টি লাইন থাকে, মানে ABBA ABBA এটা এই ছন্দে রয়েছে, যেটা ৬ লাইনের ছন্দোবদ্ধ CDE CDE. Typically, the octave sets up a question or conflict. The sestet tries to give the answer or solution to the problem or conflict. সাধারণত হচ্ছে অষ্টক একটি প্রশ্ন বা দ্বন্দ্ব সেট আপ করে। ষষ্ঠক হচ্ছে সমস্যা বা দ্বন্দ্বের সমাধান দেওয়ার চেষ্টা করে। This turning from octave to sestet is called volta in literary term. অষ্টক থেকে সেস্টেটে হচ্ছে এই বাক্যকে বলা হয় সাহিত্যিক পরিভাষায় ভোল্টা, ভোল্টা বলা হয়। The subject matter of a sonnet is usually related with the complication of human desire and romantic love. একটি সনেটের বিষয়বস্তু সাধারণত মানুষের আকাঙ্ক্ষা এবং রোমান্টিক প্রেমের জটিলতার সাথে সম্পর্কিত। There are also lots of successful sonnets written on various kinds of subject matter. বিভিন্ন ধরনের বিষয়বস্তুর উপর প্রচুর সফল সনেটও লেখা আছে। The poem has 14 lines of iambic pentameters, which means the line of 5 iambic feet. কবিতাটিতে হচ্ছে আইম্বিক পেন্টামিটারে 14টি লাইন রয়েছে, যার অর্থ 5টি আইম্বিক ফুটের লাইন। The 14 lines are divided into octave and sestet, যার 14টি লাইন হচ্ছে অক্টেভ এবং সিস্টেটে বিভক্ত। Octave is formed of first 8 lines. প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, and the sestet is made of last 6 line, এবং পরের 6 লাইনকে বলা হয় সিস্টেট। Following the Petrarchan form, the rhyme scheme of the octave, মানে অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতার প্রথম ৮ লাইনের মানে অক্টেভের রাইম স্কিম হচ্ছে এ বি বি এ এ বি বি এ, এবং পরের ৬ লাইনের মানে ষষ্ঠক বা সেস্টেটের রাইম স্কিম হচ্ছে সিডিই সিডিই। The subject matter of this sonnet is the inner conflict of the poet. এই সনেটের বিষয়বস্তু কবির অন্তর্দ্বন্দ্ব। The poet wants to serve his God with his religious writing, but he cannot do so as he is completely blind. কবি তার ধর্মীয় লেখা দিয়ে ঈশ্বরের সেবা করতে চান, কিন্তু তিনি সম্পূর্ণ অন্ধ হওয়ায় তা করতে পারেন না। He cannot decide what he is to do. সে ঠিক কি করতে পারেন না, সে কি করবে। আসলে সে সিদ্ধান্ত নিতে পারে না যে তার কি করা উচিত। This question is raised in the
octave and is answered in the system। মানে এই যে প্রশ্নটি সেটি হচ্ছে অক্টেভে প্রতিফলিত হয় এবং ষষ্ঠটি হচ্ছে উত্তর দেওয়া হয়। So, in all respect, the poem is a successful sonnet written after Petrarch। এই প্রশ্নটি তাহলে সুতরাং সব দিক দিয়েই কবিতাটি পেট্রাকের পরে রচিত একটি সফল সনেট। তো এই ছিল হচ্ছে কিভাবে সনেটকে ব্যাখ্যা করতে হয় এটা। এবার দেখবো হচ্ছে আমরা ১৩ নাম্বার প্রশ্ন হচ্ছে কমেন্ট অন দ্য টোন অফ দ্য পোয়েম। তো এই কবিতার যে টোন কি সেটার উপর মন্তব্য করো। তো আমরা জানি টোন হচ্ছে একটি স্বর, মানে ওই কবিতাটি কোন মনোভাব নিয়ে লেখা হয়েছে সেটি। তো চলো এটার উত্তর দেখে নেই। দ্য পোয়েম ইজ এ পেট্রাকান সনেট। এটা হচ্ছে একটি পেট্রাকান সনেট। দ্য অক্টেভ কনভেজ দ্য টোন অফ ল্যামেন্টেশন অ্যান্ড সিস্টেট বিয়ার্স দ্য টোন অফ কনসোলেশন। মানে অষ্টক হচ্ছে বিলাপের সুর প্রকাশ করে এবং সিস্টেট হচ্ছে সান্ত্বনার সুর প্রকাশ করে। মানে এই অক্টেভ আমরা জানি অন হিজ ব্লাইন্ডনেস হচ্ছে ১৪ লাইনের একটি সনেট। আর এই সনের প্রথম ৮ লাইনকে বলা হয় অক্টেভ এবং পরের ৬ লাইনকে বলা হয় সিস্টেট। তো প্রথম ৬ লাইনের যে টোন সেটি হবে হচ্ছে ল্যামেন্টেশন এবং পরের ৬ লাইন মানে সিস্টেটের টোন হবে হচ্ছে কনসোলেশন, মানে হচ্ছে সান্ত্বনা। আর ল্যামেন্টেশন মানে হচ্ছে বিলাপ, মানে বিলাপ মানে হচ্ছে এখানে দুঃখ ভারাক্রান্ত। দ্য পোয়েম বিগিনস, তাহলে এই লাইনটি যদি কেউ দিতে পারে, এই লাইনটি যদি কেউ দিতে পারে তাহলে এমনিতে দেখা যাবে ৫-৬ এই লাইন থেকে পেয়ে যাবে। ৫ থেকে ৬ এই লাইন থেকে পেয়ে যাবে। আর অল্প কিছু দেখে হয়তো ৭, ৮, ৯ এরকম স্যাররা দিয়ে থাকে। তবে প্রথম লাইনেই তোমরা উত্তরটা করার চেষ্টা করবে আর পরবর্তীতে অবশ্যই বেশি করে লিখবে। যেমন এই যে এই কবিতার যে আসলে প্রশ্নটা, এটা কিন্তু এই এক লাইনের ভিতরে হয়ে গেছে। এক লাইনের ভিতরে কিন্তু উত্তরটা হয়ে গেছে। কিন্তু উত্তরটা কিন্তু আমাদের বড় করতে হবে। কোনো শিক্ষক যদি একটা লাইন দেখে তাহলে অবশ্যই ৬ থেকে ৭ ইজি ভাবে দিয়ে দেবে। আর একটু যদি লিখে থাকে তাহলে ৮-৯ তো দিবেই। The poem begins with the tone of lamentation when the poet says, "When I consider how my light is spent, অথবা weary half my days in this dark world and void, a feeling of deep lamentation comes out of the poet's heart." যে কবিতাটি শুরু হয় বিলাপের সুরে, যখন কবি বলেন যে "When I consider how my light is spent, weary half my days in this dark world and void", যে যখন আমি বিবেচনা করি আমার আলো কিভাবে কাটে, এই অন্ধকার পৃথিবীতে আমার অর্ধেক দিন কবির হৃদয় থেকে গভীর বিলাপের অনুভূতি বেরিয়ে আসে। The poet wonders how his light is spent before half of his life is spent. কবি আশ্চর্য হন যে তার জীবনের অর্ধেক সময়ের আগে তার আলো কিভাবে অতিবাহিত হয়। আসলে জন মিল্টন কিন্তু তার অর্ধেক বয়সে তিনি অন্ধ হয়ে যান। অন্ধ হওয়ার পরে কিন্তু তিনি আর কবিতা লিখতে পারেননি। তো তারপরে কিন্তু এই কবিতাটি লেখার মাধ্যমে তিনি তার যে নিজের ল্যামেন্টেশন মানে দুঃখ ভারাক্রান্ত সেটি বিলাপ প্রকাশ করেন। Now he has nothing to do in this dark and wide world. এখন সেই অন্ধকার ও বিস্তৃত পৃথিবীতে তার কিছুই করার নেই। He is very sad to think that his poetic talent that he had got as a gift from God will stay unused in his heart and mind till his death. তার কাব্য প্রতিভা যা তিনি ঈশ্বরের দান হিসাবে পেয়েছিলেন তা মৃত্যুর আগ পর্যন্ত তার হৃদয় মনে অব্যাহত থাকবে ভেবে তিনি খুবই দুঃখিত। His heart wants now more and more to serve the purpose of God by the religious writings. এখানে বলা হচ্ছে যে তার হৃদয় এখনো আরো বেশি করে ধর্মীয় লেখনীর মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্য পূরণ করতে চায়। But he has no way to write as he is fully blind. কিন্তু সম্পূর্ণ অন্ধ হয় তার লেখার কোনো উপায় নেই। This part of the poem conveys the deep lamentation of the poet. কবিতার এই অংশটি কবির গভীর ল্যামেন্টেশনকে বিলাপকে প্রকাশ করে। The sisted carries the tone of consolation when the poet asks himself if God desires any daily service from a helpless blind devotee like him.
মানে সিস্টেড সান্ত্বনার সুর বহন করে যখন কবি নিজেকে জিজ্ঞাসা করেন যে ঈশ্বর তার মতো একজন অসহায় অন্ধ ভক্তের কাছ থেকে প্রতিদিনের কোনো সেবা চান কিনা। His patience replies soon murmuring to his heart, God does not need human service or any gift from man. তার ধৈর্য শীঘ্রই তার কানের কাছে বিড়বিড় করে উত্তর দেয় যে ঈশ্বরের মানব সেবা বা মানুষের কাছ থেকে কোনো উপহারের প্রয়োজন নেই। God is the king of the world and his kingdom is all over the land and ocean. ঈশ্বর হলেন জগতের রাজা এবং তার রাজত্ব সমস্ত ও সমুদ্র জুড়ে। He is almighty, he has thousands of angels to obey his order at a quick speed. তিনি সর্বশক্তিমান, দ্রুত গতিতে তার আদেশ পালন করার জন্য তার হাজার হাজার ফেরেশতা রয়েছে। The patience consoles the poet saying that the persons who do their simple everyday duties as designed by God, and those who stand and wait with patience serve the purpose of the Creator. ধৈর্য কবিকে এই বলে সান্ত্বনা দেয় যে যারা ঈশ্বরের দ্বারা নির্ধারিত তাদের সাধারণ দৈনন্দিন দায়িত্ব পালন করে এবং যারা ধৈর্যের সাথে দাঁড়িয়ে অপেক্ষা করে তারা সৃষ্টিকর্তার উদ্দেশ্য পূরণ করে। In this part, the tone of consolation gives the poem a satisfactory ending. এই অংশে সান্ত্বনার সুর কবিতাটিতে একটি সন্তোষজনক সমাপ্তি দেয়। এই ছিল তোমাদের ১৩ নং প্রশ্নের উত্তর। যে তো এবার আমরা দেখব হচ্ছে ১৪ নং প্রশ্নের উত্তর। ১৪ নাম্বার তো বলা হচ্ছে যে শো দ্য পোয়েটস পজিশন অ্যান্ড অ্যাটিটিউড ইন দ্য পোয়েম। যে আসলে এখানে কবিতাতে এই অন হিজ ব্লাইন্ডনেস কবিতাতে কবির অবস্থান এবং মনোভাবটা আসলে কি সেটি প্রদর্শন করো। আমরা জানি কবি যদি কবির নিজের সম্পর্কে কোনো কবিতা লেখে তাহলে সেটা হবে তার পজিশন হবে সাবজেক্টিভ এবং কবি যদি বাইরের কিছু নিয়ে কবিতা লেখে তাহলে সেটার পজিশন হবে অবজেক্টিভ। তো এটার উত্তর আমরা দেখে নেই যে দ্য পোয়েম ইজ অ্যান autobiographical sonnet in which the poet meditates on his own loss of sight. কবিতাটি একটি আত্মজীবনীমূলক সনেট যাতে কবি তার নিজের দৃষ্টিশক্তি হারানোর বিষয়ে ধ্যান করেন। The position of the poet in this poem is subjective. তাহলে জন মিল্টন যেহেতু তার নিজের সম্পর্কে কবিতা লিখেছেন তাহলে এটা অবশ্যই কি হবে সাবজেক্টিভ হবে। Which means the poet himself is the speaker in this poem and he tells about his own grief and desire. এই কবিতায় কবির অবস্থান হচ্ছে সাবজেক্টিভ, যার মানে কবি নিজে এই কবিতায় বক্তা এবং তিনি তার নিজের দুঃখ ইচ্ছার কথা বলেছেন। His attitude is of complaint and consolation for his loss of sight. দৃষ্টিশক্তি হারানোর জন্য তার মনোভাব অভিযোগ এবং সান্ত্বনার। The poet wonders why he has lost his sight and why his world is dark. কবি ভাবছেন কেন তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং কেন তার পৃথিবী অন্ধকার। He does not know the cause of the great loss he suffered only at the middle of his life. জীবনের মাঝামাঝি সময়ে যে বিরাট ক্ষতি হয়েছিল তার কারণ সে জানে না। He is a religious man and deeply devoted to his God. তিনি একজন ধার্মিক মানুষ এবং তার ঈশ্বরের প্রতি গভীরভাবে নিবেদিত প্রাণ। He is aware of his poetic talent and firmly believes that God has given him this gift to serve his purpose. তিনি তার কাব্য প্রতিভা সম্পর্কে সচেতন এবং দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ঈশ্বর তার উদ্দেশ্য পূরণের জন্য তাকে এই উপহার দিয়েছেন। The poet is ready to serve him through his writings for religion. কবি ধর্মের জন্য তার লেখনীর মাধ্যমে তার সেবা করতে প্রস্তুত। But now, as he is fully blind, his talent of writing will remain totally unused. কিন্তু এখন তিনি সম্পূর্ণ অন্ধ হওয়ায় তার লেখার প্রতিভা সম্পূর্ণ অব্যবহৃত থেকে যাবে। Then he asked God if he expects any service from a blind person like him.
তারপর তিনি ঈশ্বরকে জিজ্ঞাসা করেন যে তিনি তার মতো একজন অন্ধ ব্যক্তির কাছ থেকে কোনো সেবা আশা করেন কিনা। Thereafter his patience replies that living with patience is the best service to God. অতঃপর তার ধৈর্য উত্তর দেয় যে ধৈর্যের সাথে জীবনযাপন করাই আল্লাহর সর্বোত্তম সেবা। God is the Lord of the universe and he is the King of all kings in the world. ঈশ্বর বিশ্বজগতের অধিপতি এবং তিনি বিশ্বের সমস্ত রাজার রাজা। His empire is spread over all land and ocean, and he has innumerable angels to serve his purpose. তার সাম্রাজ্য সমস্ত ভূমি এবং মহাসাগর জুড়ে বিস্তৃত এবং তার উদ্দেশ্য পূরণ করার জন্য তার অসংখ্য ফেরেশতা রয়েছে। So he does not need any human service. তার কোনো মানব সেবার প্রয়োজন নেই। The poet should not be worried of his service to his creator. কবির তার স্রষ্টার সেবা চিন্তিত হওয়া উচিত নয়। God is almighty and always merciful to his creation. ঈশ্বর সর্বশক্তিমান এবং সর্বদা তার সৃষ্টির প্রতি করুণাময়। এ ছিল ১৪ নং প্রশ্নের উত্তর। এবার আমরা দেখব হচ্ছে ১৫ নাম্বার প্রশ্নটি। What is the rhyme scheme of the poem? Explain. মানে on his blindness এই কবিতার রাইম স্কিমটা কি? রাইম স্কিমটা কি? প্রথমে তোমরা জেনে নাও যে এই কবিতাটি হচ্ছে রাইম স্কিমটা হচ্ছে ABBA, ABBA, CDE, CDE। যেমন আমি এখানে লিখে দেই যে তারা the rhyme scheme of the poem is ABBA, ABBA, CDE, CDE। তো এই হচ্ছে এই কবিতার রাইম স্কিম। কেউ যদি এই লাইনটা শুরুতে লিখতে পারে, এই লাইনটা মানে থাকার কথা ছিল হচ্ছে শুরুতে। তো এই লাইনটা যদি কেউ শুরুতে লিখতে পারে, দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ ABBA, ABBA, CDE, CD, তাহলে তার এই লাইনটার মাধ্যমেই আর রাইম স্কিমটা অবশ্যই ঠিকভাবে লিখতে হবে। আর তোমরা যারা রাইম স্কিম বের করতে পারো না তাদের জন্য অবশ্যই ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর এই অন হিজ ব্লাইন্ডনেস কবিতার রাইম স্কিম হচ্ছে ABBA, ABBA, CDE, CD। আর এই অন হিজ ব্লাইন্ডনেস কবিতার প্রথম ৮ লাইনকে বলা হয় অক্টেভ মানে অষ্টক, আর এই পরের ৬ লাইনকে বলা হবে সিস্টেট। তো আমরা অ্যান্সারটা দেখে নেই যে দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ ABBA, ABBA, CDE, CD। তো এই ছিল রাইম স্কিম। দিস ইজ এ পেট্রাকান সনেট, আমরা জানি এটা হচ্ছে একটি পেট্রাকান সনেট অ্যান্ড অ্যাকর্ডিংলি ইট ফলোজ দ্য পেট্রাকান প্যাটার্ন অফ স্ট্রাকচার অ্যান্ড রাইম স্কিম। তো এই যে অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটি হচ্ছে পেট্রাকান সনেট অনুসরণ করে এবং এটারই রাইম স্কিম। আর এটাই হচ্ছে পেট্রাকান রাইম স্কিমের একটি উদাহরণ। দ্য রাইম স্কিম অফ দ্য অক্টেভ ইজ ABBA, ABBA। তাহলে যে রাইম স্কিম অক্টেভ মানে প্রথম ৮ লাইনের যে রাইম স্কিম সেটি হচ্ছে ABBA, ABBA, which means যেটি দ্বারা বোঝানো হয়েছে যে লাইন নাম্বার 1 এ রাইমস উইথ লাইন 4, 5, 8 such as spent, pent, present এবং prevent। মানে এখানে হচ্ছে লাইন অন এর সাথে বোঝানো হয়েছে লাইন এই যে 4 এর, তারপরে 5 এর এবং 8 এর। দেখো এ কয় জায়গায় আছে? 4 লাইনে আছে, তাহলে এ রয়েছে অন লাইনে, 4 লাইন এবং 5 লাইন এবং 8 লাইনে হচ্ছে এ রয়েছে, এটাই বোঝানো হচ্ছে। আর লাইন 2 রাইম উইথ মানে যে লাইন 2, লাইন 2 তে হচ্ছে রাইম স্কিম বি, তাহলে এটার সাথে রাইম রয়েছে যে 3 নাম্বার লাইনের সাথে, 6 নাম্বার লাইনের সাথে, 7 নাম্বার লাইনের সাথে। তো এটা বলা হচ্ছে যে লাইন 2 রাইমস উইথ 3, 6, 7 such as wide, height, side, denied. দ্য রাইম স্কিম অফ দ্য সিস্টেম মানে এবার হচ্ছে পরের 6 লাইনের রাইম স্কিম, যে পরের 6 লাইনের রাইম স্কিম হচ্ছে CDE, CD, যেটি মানে বোঝানো হয়েছে যে লাইন নাম্বার 9, তাহলে যে সির সাথে শুধুমাত্র
12 নাম্বার লাইনের। সির সাথে সি রয়েছে শুধুমাত্র 9 নাম্বার লাইনে রয়েছে হচ্ছে লাস্টে ব্রিথ এবং তার সাথে মিলে যায় হচ্ছে 12 নাম্বার স্পিড এবং লাইন নাম্বার 10 হচ্ছে বেস্ট। এই 10 নাম্বার হচ্ছে বেস্ট। এই বেস্টের সাথে হচ্ছে 13 নাম্বার লাইন মিলে যায় যে রাইমস উইথ লাইন 13 রেস্ট অ্যান্ড লাইন 11 11 নাম্বার রয়েছে ই। তাহলে রাইম স্কিম এখানে স্টেট 11 নাম্বার লাইনের শেষে রয়েছে স্টেট এবং যেটার সাথে লাইনটা মিলে যায় হচ্ছে ওয়েট মানে 14 নাম্বার লাইনটা মিলে যায়। তো এই ছিল হচ্ছে রাইম স্কিম। আর কেউ যদি এই প্রথম লাইনটা প্রথমে দিতে পারে রাইম স্কিমের তাহলে এখান থেকে অবশ্যই যে কোনো শিক্ষক খাতা দেখার পরেই তোমাকে অবশ্যই 8 থেকে 9 অবশ্যই দিবে। এবার আমরা দেখব হচ্ছে 16 নাম্বার। আর 16 নাম্বার মনে হয় একদম শেষ। না এরপরে 17 নাম্বারটা আছে। তাহলে 16 নাম্বারটা আমরা দেখে নেই। যেমন আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য পোয়েম মানে অন হিজ ব্লাইন্ডনেস কবিতায় যে ফিগার অফ স্পিচ গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো। যেমন ইন দিস পোয়েম উই সি দ্য প্রপার ইউজ অফ ম্যানি ফিগার অফ স্পিচ টু এক্সপ্রেস দ্য ওয়েট গ্রিপনেস অ্যান্ড ডিসকন্টেন্ট। এই কবিতায় আমরা কবির ক্ষোভ ও অসন্তোষ প্রকাশের জন্য বক্তৃতার অনেক পরিসংখ্যানের যথাযথ ব্যবহার দেখতে পাই। তো এগুলা তোমরা একটু দেখে নিও। এমনিতে যেহেতু ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে তোমরা এখান থেকে এই বাংলা, এই ইংরেজি এবং এটার অনুবাদ দেখে নেবে। এরপরে হচ্ছে এটা এটা হচ্ছে অ্যান্সার এবং এটার হচ্ছে বাংলা অনুবাদ দেখে নেবে। আর অবশ্যই তোমরা নোট করে করে পড়বে এবং এইটা হচ্ছে ইংরেজি, এটা হচ্ছে বাংলা অনুবাদ। এটাও দেখে নেবে এবং এটাও হচ্ছে ইংরেজি এবং এটা হচ্ছে বাংলা অনুবাদ তোমরা দেখে নেবে। তো এবার আমরা দেখব হচ্ছে শুধুমাত্র সামারিটা। তো সামারিটা রাইট এ সামারি অফ দ্য পোয়েম অন হিজ ব্লাইন্ডনেস। অন হিজ ব্লাইন্ডনেস কবিতার সামারিটা এটাও তোমরা একটু দেখে নেবে যে ইংরেজি এর পরে বাংলা, তারপরে যে ইংরেজি তারপর হচ্ছে বাংলা দেওয়া রয়েছে যে এটা হচ্ছে ইংরেজি, তারপরে যে বাংলা অনুবাদ দেওয়া রয়েছে এগুলো স্ক্রিনশট দিয়ে অথবা লিখে নিয়ে দেখবে। তো এটা হচ্ছে একদম শেষে, এটা হচ্ছে শেষ। তো এই ছিল হচ্ছে তোমাদের পার্ট সি তে ইংলিশ রিডিং স্কিলের পার্ট সি তে অন হিজ ব্লাইন্ডনেস কবিতার ৮টি প্রশ্ন। তো এগুলো অবশ্যই তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই তোমরা পড়বে। আর পরবর্তী যেগুলো গুরুত্বপূর্ণ কবিতা সেগুলোর ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।